নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকে নিউজ হেডলাইন। পুজো উপলক্ষে শহর জুড়ে বাড়তি নজরদারি। কালী পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হলো জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে। সবজির দাম নিয়ন্ত্রণে শহরের সবচেয়ে বড় বাজারে সদর মহকুমা শাসকের অভিযান। সবজির দাম নিয়ন্ত্রণে আনতে শহরের সবচেয়ে বড় বাজার দিনবাজারে সদর মহকুমা শাসকের অভিযান। মাঝে মধ্যেই এই অভিযান চলবে বলেও জানান তিনি। কেউ সবজির দাম অতিরিক্ত নিলে সরকারিভাবে নেওয়া হবে জরিমানাও। পশ্চিমবঙ্গ সরকারের বিপণন দপ্তরের নির্দেশে জলপাইগুড়ির সবজির বাজারে সদর মহকুমা শাসক অভিযান চালান। যে সমস্ত সবজি বিক্রেতারা সবজির অতিরিক্ত দাম নিচ্ছেন তাদের সতর্কও করেন তিনি। আগামীতে এই ধরনের কাজ করলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এদিন জলপাইগুড়ি শহরের সবচেয়ে বড় বাজার দিনবাজারে অভিযান চালান সদর মহকুমা শাসক। শীত আসতে আরো বেশ কয়েকদিন বাকি, তাই সবজির বাজার এখনো চড়া। সেই চড়া বাজারে যাতে সাধারণ মানুষকে আরো অতিরিক্ত দামে সবজি কিনতে না হয় তার জন্য সদর মহকুমা শাসক নিজে দিনবাজার পরিদর্শন করেন। তিনি কথাও বলেন ব্যবসায়ীদের সাথে। সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানান, দু একজন ছাড়া কোনো ব্যবসায়ীরা সবজির অতিরিক্ত দাম নিচ্ছেন না। তবুও নজরে রাখা হলো আগামীতে যাতে কেউ এই ধরনের অতিরিক্ত দামে সবজি বিক্রি করতে না পারেন। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তর নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, যাতে বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে, কোনোভাবে কেউ যাতে বেশি দাম ক্রেতাদের কাছ থেকে নিতে না পারে। আমরা ওই জন্য দিনবাজারে, যেহেতু জলপাইগুড়ি দিনবাজার হচ্ছে প্রাণকেন্দ্র এবং এখান থেকে বিভিন্ন জায়গায় পণ্যগুলো যায়, এখানে আমরা একটা সমীক্ষা মতন করলাম এবং এখানে যাদের যাদের পাওয়া গেল যে একটু বেশি দাম নিচ্ছেন তাদেরকে সতর্কীকরণ করা হলো, যাতে তারা কোনো রকমভাবে মানুষকে অসুবিধার মধ্যে না ফেলে। মূলত কিসের দাম বেশি দেখলেন স্বাভাবিকের তুলনায় বেশি? স্বাভাবিকের তুলনায় বেশি সাধারণভাবে কোনো জিনিসের দাম নেই। কেউ কেউ চেষ্টা করছেন বেশি দাম নেওয়ার, সেটা আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি যাতে তারা না নেয়। কোন কোন সামগ্রী দেখলেন যে বেশি দাম নেওয়া হচ্ছে? পেঁয়াজের দাম এখন স্থিতিশীল আছে, কোথাওই বেশি দাম নেওয়া হচ্ছে না। একজন দুজন বিক্রেতা তারা ঠিক দাম নিচ্ছেন না, তারা একটু বেশি দাম নিচ্ছে। পেঁয়াজ কত করে কেজি হওয়া উচিত, মানে সরকারি মূল্য বা বেঁধে দেওয়া? আমাদের কাছে যা আছে তাতে স্যার এখন হোলসেল প্রাইস যা চলছে তাতে 25 টাকার কাছে থাকা উচিত। তো একজন দুজন দেখা গেল 30 টাকার কাছে নেওয়ার চেষ্টা করছেন। এটা কিন্তু একজন দুজনই, এটা সাধুবাদযোগ্য যে বেশিরভাগ বিক্রেতাই তারা কিন্তু ঠিক দাম নিচ্ছে এবং আমাদের এই নজরদারিটা চলবে যাতে কেউই উৎসব মরশুমে বা এই ধরনের পরিস্থিতিতে বেশি দাম না নিতে পারেন। কালী পুজোর ঠিক আগের দিন অর্থাৎ আজ 14 শাক খাওয়া এবং 14 বাতি জ্বালানোর দিন। এই রীতির চল রয়েছে যুগ যুগ থেকেই। এখনো হিন্দু বাঙালিরা 14 শাক এবং 14 বাতির নিয়ম মেনে চলছেন। তবে বদলেছে শাক কেনার ধরন। সহজেই মিলছে এখন 14 শাক, যার মধ্যে রয়েছে সজনা, নিম, লাউ পাতা সহযোগে বিভিন্ন শাক। বাজারে গেলে অবশ্য এই সমস্ত শাক অন্যান্য দিনে পাওয়া যায় না। সুবিধা একটাই, একসাথে সামান্য দামে এই শাক মিলছে এবং 14 শাক খাওয়ার নিয়মটাও মানা হচ্ছে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে এখন বেশ ভিড় শাকসবজির দোকানে। অন্যদিকে বিক্রি হচ্ছে সামান্য দামে মাটির প্রদীপও। এনেছেন কি কি শাক রয়েছে এর মধ্যে? এই যে কচু শাক আছে, উসুন শাক আছে, ঢেকিয়া শাক আছে, কচুর পাতা আছে, ব্রাহ্মণী শাক আছে, হ্যাঁ, লাল শাক আছে, মূলা শাক আছে। যার মধ্যে অন্যান্য বলতে ব্রাহ্মণী, তারপর আপনার কলমি শাক, এগুলো তো বিক্রি এমনি সময় হয় না। এমনি সময় তো বিক্রি হয় না, এমনি সময় আঠি বান্ধা হয়, বিক্রি হয়। এখন বিক্রি হচ্ছে 14 শাক। হ্যাঁ। কত করে কি বিক্রি করছেন? এটা 30 টাকা পোয়া। 30 টাকা পোয়া। মানুষ কিনছেন? হ্যাঁ। বিক্রি করে সুবিধা হচ্ছে? হ্যাঁ, বিক্রি করে সুবিধা হচ্ছে। কাঠিন টাকা এটা
কাটাকাটি করি নাকি। গতকাল রাত থেকে কি এগুলো জোগাড় করছেন? রাতের বেলা 4টা কাটিছো, আর দিনের বেলা এলা কাটিম আর বেচাই। বিক্রি কত টাকা হলো? এলাও বিক্রি হয়নি, ভালো মতন বিক্রি হয়নি, এলা তো বিক্রি হয়নি। 1 কেজি বেচান। 1 কেজি। কি নাম আপনার? বাড়ি তো সেটা। আপনার নামটা? আমার নাম হচ্ছে নিশোপালা রায়। ও এখনো 8খানা জোগাড় করতে পেরেছে, আর 6খানা জোগাড় করতে গেছে। ও এখনো পারেননি? না, তার মানে মেশানোগুলো সবগুলো 14টা নয়, এটাই বোঝা যাচ্ছে। 6খানা যেহেতু গুনে নিলাম 6খানা জোগাড় করতে গেছে। ও আপনি গুনছেন? চোখের সামনে কেটে কেটে দিল তো, 8খানা জোগাড় হয়েছে, 6টা পারেনি। তার মধ্যে অনেক শাক তো এখন খাওয়াই প্রায় লুপ্ত। কলমি শাক না, কলমিটা নেই এখানে, একটু চেনা শাকই আছে। এখানে আছে মূলো শাক, লাল শাক, নিম পাতা, ভেটি শাক, তারপরে সজনে, আর হচ্ছে কপি শাক। খুব বেশি নেই, মানে এমনি 14 শাকের মধ্যে আর গিমা শাক, এই কটাই দিতে পেরেছে। মানে 14টা পুরো থাকছে না? থাকছে না, আনতে গেছে, যেহেতু আমি গুনে নিচ্ছি তাই আনতে গেছে। অনেকে তো নিয়েই চলে হ্যাঁ, গেল। ওই যে পোটলাটা ওই জন্য তো বললাম, গুনে দিলে আমি নেব, দেখা যাক আনতে পারি কিনা। ঠিক, ধন্যবাদ। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এসটিএস ক্লাবের শ্যামা পুজোর উদ্বোধন হলো গতকাল। বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। প্রতি বছর এই ক্লাব দর্শনার্থীদের চমক দেয়। 55তম বর্ষে এসটিএস ক্লাবের এবারের আয়োজন মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। পাশাপাশি আলোকসজ্জাতেও রয়েছে চমক। পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋত্বিকা সেন। পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন করেন অভিনেত্রী ঋত্বিকা সেন এবং গৌতম দেব। এদিন গান গেয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী। পুজোর 2 দিন আগে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে ভিড় জমায় বহু মানুষ। প্রতি বছর যেভাবে জনজোয়ার দেখা যায়, এই বছরও তার ব্যতিক্রম হবে না বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। প্রশাসনিক নিয়ম মেনে বাজি ফাটানো এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলকে আনন্দে মেতে ওঠার বার্তা দিলেন জেলা শাসক। পাশাপাশি এদিন ধূপগুড়ি শান্তি সংঘ এবং শহীদ সংঘ পাঠাগারের পুজো মণ্ডপেরও উদ্বোধন হয়। আবারও ড্রাগস কারবারি এবং সেবনকারীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার জনসাধারণ। জলপাইগুড়িতে বেশ কয়েক দিনে ড্রাগসের কারবার কিছুটা কমলেও আবারও ফের সেই কারবার সক্রিয় হয়ে উঠেছে, যার উদাহরণ হিসেবে বলা যায় এই দিন দুপুরে জলপাইগুড়ির পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের জয়ন্তী পাড়াতে 2 নেশাগ্রস্ত যুবক 2 জনকে তাদের মোটর বাইক দিয়ে আহত করে, ভেঙে দেয় একটি টোটো। এরপর এলাকার বাসিন্দারা তাদেরকে তাড়া করলে তারা মোটর বাইক ফেলে পালিয়ে যায়। এই ঘটনায় ওই এলাকায় ফের অশান্তির আবহাওয়া তৈরি হয়। বাসিন্দারা জানান, টোটো চালকের টোটো ভাঙলো ওই মোটর বাইক আরোহী এবং 2 জনকে আহতও করে। যদিও এদিন ঘটনাস্থলে পুলিশ এসে মোটর বাইকটিকে থানায় নিয়ে যায়, তবে ওই 2 যুবক পলাতক বলে জানা গিয়েছে। আর বাচ্চাগুলো ভাগলো। আপনাদের টোটো না? হ্যাঁ, আপনাদের টোটো? আমাদের টোটো আছে। কি হয়েছিল আসলে? আমরা ওখানে বসেছিলাম মোড়ে, টোটো এখানে লাগা আছে, বাচ্চাগুলো রাস্তার মধ্যে খেলতেছিল, আর গাড়িটা এরকম আসতেছে না, 2-3 জন ধরে ওকে মানে টানতেছে, ছিনতাই করতেছে, আর গাড়িটা এরকম 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 নড়তেছে। আমার একটু জন আমি হয়ে যেতাম, আমি সাইড হয়ে গেলাম। কয়জন ছিল গাড়িতে? গাড়িতে তো 2 জন ছিল গাড়ি চড়, আর 2-3টা টানাটানি করতেছিল। না, তারা কি নেশা অবস্থায় ছিল? সেটা বলতে পারবো না, ভাগতে ছিল নিশা নিয়ে। বল দাদি বল, ইয়া বল না, ইয়া বল না। হ্যাঁ বলেন। হ্যাঁ, বয়স্ক লোকলাই বলুক। আমার ছেলে এখানে বসেছে, এই টোটো কাছে রেখে ভাঙিয়ে দিয়েছে। আমার ছেলে একটু জন্য বাইকে গেছে, না পালায় ও বাঁচত না, বুঝলেন? তা চার করতেছে এরা বলে। ঠিক আছে, এই গলিতে ছোট ছোট বাচ্চাগুলা বাইরে হবে, তার অবস্থা এখন কি হইতো? তারা কি নেশা অবস্থায় ছিল? সেইটা দেখি নাই আমি। তারা হট করে গাড়ি পড়ে গেল কেন? ওরা নিশাই ছিল মনে হয়, তাইলে তো পড়ছে। আমার ছেলেটা ওটা ছাইড়ে দে দাও। বন্যা দুর্গত এলাকার গর্ভবতী মা এবং প্রসূতি মায়েদের জন্য বিশেষ কিট বিতরণ করলো সিপিএম।
তাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী সম্বলিত একটি কিট জেলার বিভিন্ন প্রান্তে থাকা ৩ শতাধিক বন্যা দুর্গত এলাকার প্রসূতি মায়েদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিপিএম এর জেলা সম্পাদক পীযূষ মিত্র। তিনি আরো জানান, এর বাইরেও যদি আরো কোনো বন্যা কবলিত এলাকার মায়েরা থাকেন তবে তাদের নাম সংগ্রহ করে তালিকা তৈরি করার জন্য রেড ভলেন্টিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের এই বার্তা যাবে এই জিনিস নিয়ে যে বিপদে আপদে আশার ফোন, রেড ভলেন্টিয়ার ফোন, সিপিআইএম এর কর্মীর ফোন, শ্রমিক কৃষক ক্ষেতমজুর সংগঠনের কর্মীদের আপনার পাশে রয়েছে। এই বার্তা নিয়েই হচ্ছে আমরা তাদের কাছে এই ছোট্ট একটু যা দেখছেন ছোট্ট একটু প্যাকেট নিয়ে আমরা যাচ্ছি। এরকম আমাদের যে বিপদ ক্ষতিগ্রস্ত এলাকা, যেরকম নাগরাকাটায় যেটা রয়েছে বললাম ওখানে, তার বাদে সুলতাপাড়ায় রয়েছে, ধূপগুড়িতে রয়েছে, ময়নাগুড়ি রয়েছে, এই ধরনের পরিবার আমাদের যা চিহ্নিত হয়েছে প্রায় ৩০৫টার মতো পরিবার রয়েছে। আমরা এই পরিবারগুলোকে বিশেষ যত্ন রেখেছি এবং প্রশাসনকে যেটা আমরা বলেছি তারা যাতে এই সময় পরিবারের সাথে থাকে, এমনটা যাতে না হয় তাদেরকে তার স্বামীর থেকে সরিয়ে এনে অন্য জায়গায় রাখা হয়। কারণ এখন তার মানসিক শান্তিটাই বড় শান্তি। তার স্বামীকে তার পরিবারের সদস্যদের ওই প্রসূতি মহিলার কাছে রাখবার ক্ষেত্রে যে ধরনের প্রয়াস গ্রহণ করা দরকার সেই প্রয়াস প্রশাসনকে গ্রহণ করতে হবে। জলপাইগুড়ির একটি বিগ বাজেটের কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে টলি অভিনেত্রী সোহিনী। শনিবার শহরের একটি বিগ বাজেটের কালী পুজো নবারুণ সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন জয় করলেন তিনি। সফরের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল এক ব্যক্তিগত স্মৃতি স্পর্শ। জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে তিনি ক্যামেরা বন্দী করলেন সেই স্কুলের ভবন যেখানে একসময় তার মা পড়াশোনা করতেন। ছবিগুলি পাঠিয়েও দেন তার মাকে। ছোটবেলায় মায়ের মুখে সেই স্কুলের কথা বহুবার শুনেছেন তিনি। আজ নিজে এসে দেখতে পারলেন এবং খুব আনন্দ উপভোগ করলেন তিনি, তা সংবাদ মাধ্যমকেও জানিয়েছেন সোহিনী। এরই সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া ডুয়ার্সের দুর্যোগ প্রসঙ্গেও দুঃখ প্রকাশ করেন সোহিনী। ডুয়ার্সের প্রকৃতি যেন আজ বিপন্ন। বারবার বন্যা, পাহাড় ভাঙন, নদী ভাঙনে দিশেহারা মানুষ। এমন এক প্রেক্ষাপটে জলপাইগুড়ির গোমস্তপাড়া নবারুণ সংঘ ক্লাব পাঠাগারের কালী পুজোর মণ্ডপ উদ্বোধনে এসে পরিবেশের অবক্ষয় নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করলেন অভিনেত্রী। উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে তিনি জানান, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকাংশেই মানুষ দায়ী। গাছ কেটে দিলে প্রকৃতি এর প্রতিক্রিয়া দেখাবেই। ভবিষ্যতে এমন বন্যা আবারও আসতে পারে যদি আমরা এখনো সাবধান না হই। অভিনেত্রীর কথায় ফুটে উঠল প্রকৃতি প্রেম এবং দায়িত্ববোধের সুর। শ্রী প্রসন্ন দেবদাস ব্লক প্রেসিডেন্ট মতো করে নিয়ে এসেছে, আমাকে বলা মাত্রই পাপাই নিয়ে গেল করলা গার্লসের সামনে। আমি ছোটবেলা থেকে, এখন না সুনিতা কুমার, কিন্তু আমার মারা করলা গার্লস, আমি জানি না আগে কি নাম পাল্টেছে, এখন নাম পাল্টেছে। আমি বহু পুরনো স্কুল, মায়ের কাছে প্রচুর গল্প শুনেছি জলপাইগুড়ির। আমি উত্তরবঙ্গে আমার প্রচুর আত্মীয় স্বজন, আমার প্রচুরবার আসা হয়, পাহাড়ের কোনায় কোনায় আমার বন্ধু বান্ধব রয়েছে। আমি জলপাইগুড়িতে প্রথমবার এলাম, সত্যি কথাই। কিন্তু আমি স্কুলের সামনে গিয়ে ভিডিও তুলে মাকে পাঠালাম, পাপাই কোথায় আছো এখানে। উত্তরবঙ্গের মান যেখানেই যাই, কাজের সূত্রে অনেক জায়গায় যেতে হয়, অনেক রকম জায়গায় ঘুরতেও যাই নিজের টাকা খরচা করে, কিন্তু উত্তরবঙ্গের যে আন্তরিকতা, সত্যি কথা বলবো, প্রশংসা করতে হবে, 4টে ভিডিও উঠছে বলে নয়, এখানকার মানুষের মতো মানুষ হয় না। এখনো যে আন্তরিকতাটুকু বেঁচে রয়েছে, এখনো যে সারল্যটা আছে, সেটা উত্তর। রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কালী পুজোর গাইড ম্যাপ। শহর জুড়ে বাড়তি নজরদারি। কালী পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে জানালেন জেলা পুলিশ সুপার। রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কালী পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হলো জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে। আলোর উৎসব দীপাবলি এবং কালী পুজোর দিনগুলিতে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিটি বড় পুজো প্যান্ডেলে যেমন লাগানো হয়েছে সিসি ক্যামেরা, ঠিক সেইভাবেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় অতিরিক্ত নজরদারির আওতায় আনতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা বলে জানালেন জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত। আমি প্রথমে আপনার মাধ্যমে সবাইকে কালী পূজা আর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই পূজা ভালো করে কাটুন, আনন্দে থাকুন
এটা খুব পূজার উৎসব, মানে আমাদের সবাই জন্য খুব বড় হয়ে থাকে। আমরা অলরেডি দুর্গা পূজা খুব ভালো করে সবাই এখানে সম্পন্ন হয়েছে পিসফুলি। আর সামনে এখন কালী পূজা, দীপাবলি, ভাইদুজ, তারপরে ছট পূজায় আসে। তো আমরা কালী পূজা, দুর্গা পূজা মতনই আমরা পুরো প্রস্তুত আছে। আপনারা আজকে আমরা আমাদের যে কালী পূজার জন্য যে গাইড ম্যাপ আছে, আপনারা জানেন জলপাইগুড়ি জেলাতে যেভাবে দুর্গা পূজা হয় সেরকম কালী পূজায় অনেক বড় করে হয়। তো আমাদের শুধু জলপাইগুড়ি টাউন নেই, জলপাইগুড়ি টাউন, ময়নাগুড়ি, ধূপগুড়ি, মালবাজার আর এইসব টাউনে 4টে টাউন, তার সাথে বাকি গ্রামীণ এলাকাতেই ভালো করে বড় করে শ্যামা পূজা, কালী পূজা হয়। তো সেই জন্য আমরা প্রস্তুত আছে। আজকে আমরা গাইড ম্যাপটা উদ্বোধন করেছি। আমাদের প্রত্যেক জায়গা থেকে আগামীকাল থেকেই আপনারা রেস্ট্রিকশনটা থাকবে। আপনারা জানেন গতকাল থেকেই যারা বড় পূজা আছে ওনাদের উদ্বোধনটা শুরু হয়েছে। গতকাল জলপাইগুড়ি টাউন, ধূপগুড়ি এইসব জায়গাতে অনেকগুলো পূজার উদ্বোধন হয়েছে। আজকে কিছু পূজার উদ্বোধন হচ্ছে। আমাদের ফোর্স গতকাল থেকেই আসে। আর যে বাকি ট্রাফিক রেস্ট্রিকশন আমরা আগামীকাল থেকে শুরু করব। যেখানে বেশি দরকার হবে, যেখানে আমরা আজ থেকে কিছু জায়গাতে রেস্ট্রিকশনটা থাকবে। এছাড়া আমাদের আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছি কি বাজারে যেরকম আমরা দুর্গা পূজার সময় ছিল, আমাদের আগাম থেকেই প্রত্যেক বাজারে আমাদের অ্যারেঞ্জমেন্টটা আসে কি যারা মানুষ পূজার জন্য বাজারে কেনাকাটা করতে আসছে ওরা সুন্দরভাবে এসে বাজারে কেনাকাটা করতে পারে, বাজারে ঘুরতে পারে। এই জন্য আমাদের অ্যারেঞ্জমেন্টটা আসে। ওটা ফোর্স আমাদের ইউনিফর্ম ফোর্সই আসে, তার সঙ্গে আমাদের প্লেন গ্রোথ অ্যারেঞ্জমেন্টেই থাকে। এটা আমাদের পূজার প্রি পূজা অ্যারেঞ্জমেন্টটা ছিল। পূজার সময় আমাদের অ্যারেঞ্জমেন্টটা থাকবে। আমরা গতকালই এরা পুরো এক হোলিস্টিক অ্যারেঞ্জমেন্টটা পুরো জেলা জুড়েই বানিয়েছে। যে আমাদের সব পূজা যেটা প্রত্যেক জায়গাতে যেহেতু কালী পূজা হবে সব জায়গার জন্য অ্যারেঞ্জমেন্টটা আমাদের করানো আছে। আমাদের ফোর্স থাকবে, এক্সট্রা ফোর্স আমরা পুলিশ ডাইরেক্টরেট থেকে পেয়েছি, ওই ফোর্সটা এক্সট্রা থাকবে। তার সঙ্গে সাদা পোশাকে পুলিশ থাকবে। আমাদের ট্রাফিক প্রত্যেক জায়গাতে ট্রাফিক অ্যারেঞ্জমেন্টটা থাকবে। এছাড়া আমাদের যে ভিনাস ওয়াইনি আছে, আমাদের পিঙ্ক পুলিশ আছে, ওরা থাকবে। আমাদের সাদা পোশাকে পুলিশ ওরা থাকবে। এইরকম আমরা হোলিস্টিক অ্যারেঞ্জমেন্টটা বানিয়েছে। ওটা আমাদের আজ থেকেই শুরু হচ্ছে। সব জায়গাতে প্রত্যেকটা পূজা মণ্ডপ, প্রত্যেকটা রাস্তাঘাট আমরা কভার করব। আর আমি আশা করছি কি যেভাবে আমাদেরকে জলপাইগুড়িবাসী দুর্গা পূজা আমাদের কোঅপারেট করেছে আর আমরা খুব সুন্দরভাবে দুর্গা পূজাটা কাটিয়েছে, সেভাবে আমরা কালী পূজাতে এরকম সুন্দর পিসফুলি আমরা ভালো করে কাটবো, এটা আমি আশা করছি। গরুবাথান ব্লকের ভুট্টাবাড়ি অঞ্চলে অসুস্থ হাতির চিকিৎসা চলছে নজরদারিও। কালিম্পং জেলার গরুবাথান ব্লকের ভুট্টাবাড়ি বনাঞ্চলে চিকিৎসার পর বর্তমানে একটি পূর্ণবয়স্ক পুরুষ বন্য হাতির ওপর কড়া নজরদারি রাখা হয়েছে। হাতিটি কয়েকদিন ধরেই অসুস্থ অবস্থায় মালবাজার ব্লকের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল, যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। অবশেষে ভুট্টাবাড়ি বনাঞ্চলে সাময়িকভাবে চেতনানাশক ব্যবহার করে হাতিটির চিকিৎসা করা হয়। কালিম্পং বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার চিত্রক ভট্টাচার্য জানান, হাতিটির পেছনের পা এবং চোখে সমস্যা ছিল। শনিবার তার চিকিৎসা সম্পন্ন হয়েছে এবং বর্তমানে সে স্বাভাবিক খাবার খাচ্ছে এবং চলাফেরাও করছে। চিকিৎসার পরদিন রবিবার হাতিটিকে মিনগ্লাস চা বাগানে ঘোরাফেরা করতে দেখা যায়। রাস্তা প্লাস্টিক 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 সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885।
সমাজকে নেশার অভিশাপ থেকে মুক্ত করতে ড্রাগ ফ্রি জলপাইগুড়ি কমিটি গঠিত হলো রাজবাড়ি পার্কে। সমাজকে নেশার অভিশাপ থেকে মুক্ত করতে এক ঐক্যবদ্ধ উদ্যোগে আজ রাজবাড়ি পার্কে গঠিত হলো ড্রাগ ফ্রি জলপাইগুড়ি কমিটি। দীর্ঘদিন ধরে একক প্রচেষ্টায় ড্রাগ বিরোধী অভিযানে সক্রিয় ছিলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা অজয় সাহা। শহরের বিভিন্ন এলাকায় ঘুরে তিনি নেশার কুফল সম্পর্কে সচেতনতা ছড়ান এবং বহুবার প্রশাসনকেও অবহিত করেছেন। তার এই একক লড়াইয়ের পর এবার সমাজের বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে এসে যৌথভাবে গঠন করলেন এই নতুন কমিটি। ড্রাগ ফ্রি জলপাইগুড়ি কমিটির উদ্দেশ্য সমাজ থেকে মাদক ও নেশার বিস্তার রোধ করা, বিশেষ করে কিশোর ও তরুণ প্রজন্মকে নেশার কবল থেকে ফিরিয়ে আনা। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে আরো বৃহত্তর স্তরে সচেতনতামূলক কর্মসূচি ও প্রচার অভিযান চালানো হবে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন গৌতম দাস, অজয় সাহা, মহুয়া দত্ত, মলয় রায়, জয়ন্ত ভৌমিক, গণেশ ঘোষ, মোহাম্মদ মইনুল, নিত্যানন্দ বর্মন সহ একাধিক সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত বক্তারা সমাজে ক্রমবর্ধমান নেশাজনিত সমস্যার কথা তুলে ধরেন এবং তরুণ সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। কমিটির সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে পুজোর পরে নেশার বিরুদ্ধে বৃহৎ অভিযানের কর্মসূচি গ্রহণ করা হবে, যেখানে স্কুল কলেজের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, প্রশাসন ও সাধারণ মানুষকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সমাজকে সুস্থ ও সচেতন পথে এগিয়ে নিতেই এই উদ্যোগ ইতিমধ্যেই জলপাইগুড়ির সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দেখুন, আপনারা জানবেন যে বর্তমানে জলপাইগুড়ি শহরে জেলা জুড়ে এই যে মারণ ব্রাউন সুগারের যে ব্যবসা অবাধে চলছে এবং যার ফলে যুব সমাজ, ছাত্র সমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে এবং প্রতিটা বাড়ির অভিভাবকরা আতঙ্কিত এই ব্রাউন সুগারের ব্যবসার কারবারিদের জন্য। তাই আমার লড়াই দীর্ঘদিন ধরে চলছিল এদের বিরুদ্ধে এবং আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলাম। সেই গ্রুপে আবেদন রেখেছিলাম জলপাইগুড়ি শহরবাসীর কাছে যে এর বিরুদ্ধে কীভাবে পরবর্তী কর্মসূচি এবং পাশে থেকে লড়াই করা যায়। তা সেই আহ্বানে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা এবং উল্লেখ করে রাখি যে সুদূর মাথাভাঙ্গা থেকে একজন আমাদের সদস্য আজ আমাদের এই আলোচনা সভায় যোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে কিভাবে পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি জানাবো এবং কিভাবে যারা এই ব্যবসা করে যুব সমাজকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে আমরা কিভাবে পদক্ষেপ গ্রহণ করব সেটা নিয়ে আমরা একটা আলোচনা সবার ডাক দিয়েছিলাম। সে একটা সুষ্ঠু স্বাভাবিক আলোচনা হয়েছে এবং এই আলোচনায় আমাদের সিনিয়র হিসেবে গৌতম দাস ছিলেন, আমাদের দীর্ঘদিনের অভিভাবক মলয়বাবু এসেছিলেন, ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত ছিলেন, মইনুল এমডি মইনুল ছিলেন, গণেশ পঞ্চায়েত সদস্য এবং আরও দুজন পঞ্চায়েত সদস্য, তাদের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে, তিনি ছিলেন সুদূর মণ্ডলঘাট থেকে। তাছাড়াও মাথাভাঙ্গার আনন্দবাবু, গুড্ডু, নিত্যানন্দ বর্মন, বিকি, এরা অনেকেই জলপাইগুড়ি শহর এলাকার অনেকেই এসে আজকের এই আলোচনা সভায় যোগ দিয়ে পরবর্তীতে আমাদের সঙ্গে থাকার একটা কমিটি তৈরি হয়েছে। যেই কমিটিতে সর্বসিদ্ধান্তভাবে আমাকে সভাপতি করা হয়েছে এবং সাধারণ সম্পাদক এমডি মইনুল হয়েছেন এবং দুজন সহসভাপতি হয়েছেন জয়ন্ত ভৌমিক মিঠাই এবং গণেশ ঘোষ। তাছাড়াও আরও 5-7 জন সদস্য আছে। তো আগামী দিনে এই কমিটি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে এবং এই মারণ ব্রাউন সুগারের বিরুদ্ধে, সর্বনাশা ব্রাউন সুগারের বিরুদ্ধে আমাদের লড়াই যে আরও কঠোর হবে এই বার্তা আমরা জলপাইগুড়ির যারা ব্যবসায়ী আছেন ব্রাউন সুগারের তাদের বিরুদ্ধে দিতে চলেছি। কালী পুজোর মরশুমে মাংস প্রেমীদের সঙ্গে বড় প্রতারণার অভিযোগ উঠেছে জলপাইগুড়িতে। খাসির মাংস বলে ছাগলের মাংস বিক্রি করছিলেন এক মাংস ব্যবসায়ী। এই অভিযোগকে ঘিরেই রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজবাড়ি পাড়া এলাকায়। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ওই বিক্রেতা। জানা গেছে প্রায় 3 সপ্তাহ ধরে ময়নাগুড়ির মৌলানি এলাকার বাসিন্দা শহীদ ইসলাম ওই এলাকায় দোকান খুলে খাসির মাংসের নাম করে ছাগলের মাংস বিক্রি করছিলেন বলে অভিযোগ। অবশেষে রবিবার ক্রেতারা বিষয়টি টের পেয়ে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের সদস্য এবং এলাকার বাসিন্দাদের নিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলেন বলেও জানা যায়। এরপরে উত্তেজিত জনতা দোকানটি বন্ধ করে দেয়। যদিও পরে ফের মাংস বিক্রি শুরু করেন ওই ব্যক্তি। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শহীদ ইসলাম। তার দাবি তিনি খাসির মাংসই বিক্রি করছিলেন। কম দামে বিক্রি করার জন্য অন্য দোকানদারেরা তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছে। উল্লেখ্য, ইন্দিরা কলোনি বাজার বহু বছর ধরেই গুণমান সম্পন্ন মাংস বিক্রির জন্য পরিচিত। এখানকার খাসির মাংসের খ্যাতি শুধু শহরে নয়, আশেপাশের এলাকাতেও রয়েছে। ওই রাজবাড়ি ক্লাবের সামনে
ইলেকট্রিক দোকানের উল্টা দিকে একটা নতুন দোকান হয়েছে, সে বাইরের, এখান থেকে আসে না, মলানি থেকে আসে। এসে সকালে খবর আসলো, ওরা যায়, দেখলাম আমরা যে সব ছাগল কেটে বসে আছে। তো আমরা ইন্দিরা কলোনি ব্যবসা সমিতি জানতে পারলাম বিষয়টা, তার জন্য ওর এখানে যায়, দেখি যে না সত্যিই তো একদম ছাগলের মাংস বিক্রি করতেছে কম দামে। মানুষকে মিথ্যে বলে এটা বিক্রি করা হচ্ছে কি? হ্যাঁ, মিথ্যে বলেই তো বিক্রি করা হচ্ছে। ও তো কাস্টমারের কাছে হয়তো 2-4 টাকা কমে বেচতেছে, কিন্তু সেটা তো ঠিক না। মানুষকে সঠিক পয়সা নেওয়া এবং সঠিক জিনিস দেওয়া উচিত। কত দামে দিচ্ছে, কি অভিযোগ? ও তো মনে করো 500-600 টাকায় মাংস দিয়ে দিচ্ছে, সেটা তো কাস্টমার বুঝতেছে না সেটা ভালো কি মন্দ। আর আমাদের বাজারে, ইন্দিরা কলোনি বাজারে একটা মাংসের একটা নাম আছে, সে দীর্ঘদিন থেকে, আছেন না, প্রায় 26-27 বছর থেকে এইখানে যারা মাংস খাচ্ছে এখন অবধি নাম আছে। খাসির মাংস আমাদের এখানে কোনোদিনও ছাগল কাটা হয় না। সেই কারণেই আমরা এই অভিযোগটা তুলেছি, কারণ যে কাস্টমার আমাদের আছে তারা তো কম দামে পাচ্ছে, নিয়ে নিচ্ছে, কিন্তু সেটাকে বুঝতে হবে সে কি বেচতেছে। এই জন্যই আজকে অভিযোগটা করেছিলাম আমরা। যার বিরুদ্ধে অভিযোগ, সে কতদিন থেকে ব্যবসা করছে ওই এলাকায়? উনি আজকে নিয়ে 3 সপ্তাহ, প্রত্যেক দিন লাগায় না, রোববার করে আসে, ছাগলের মাংস খাওয়ায়, আশেপাশের লোককে খাওয়ায়, তারপরে কাস্টমার তো বুঝতে পারে না, কিন্তু আমাদের ব্যবসার খুব হ্যাম্পার হচ্ছে। আপনারা কি করলেন আজকে? আজকে গেলাম সকালে, যাই বললাম কি তুই দোকান খুলছিস, তাহলে দোকানে যদি করবি তাহলে ছাগল কেন বেচতেছিস, তাহলে খাসির মাংস বেচ, উচিত পয়সা নে, উচিত জিনিস দে, ভালো জিনিস দে। তখনও কি করলো, দোকানটা উঠিয়ে দিল। তারপরে আমরা যখন বাজার কমিটির থেকে সবাই চলে আসলাম, উনি আবার ফির দোকানটা লাগিয়ে দিয়েছে শুনলাম। কি করবেন এরপরে? কি এবার যদি সবাই মানে কাস্টমার হোক বা আমাদের এলাকায় সবাই যদি আসে, এটা বাজার কমিটি তো আমরা তো থাকবোই, সবাই মিলে আসলেই তো তাহলে ওর একটা ব্যবস্থা নেওয়া যায়, যেন ও দোকানটা করতে না পারে। খারাপ জিনিস কেন বেচবে উনি? কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে ইন্দিরা কলোনি ব্যবসা সমিতি বিকাশ রায়। আমরা খাসি কাটতেছি, ওদের অসুবিধা হচ্ছে, ওই বাকি দোকানদারগুলা ওরা এসে আমাদেরকে বলতেছে ছাগল কাটতেছিস, এইভাবে বলে, কম দামে বেচতেছিস। আমরা 800 টাকা 1000 টাকা মাংস বেচতেছি, ওরা 800 টাকা 700 টাকা বেচতেছি, এইভাবে বলে। না, ওরা একটা অভিযোগ করছে যে আপনারা ডুপ্লিকেট মাংস চালিয়ে দিচ্ছেন এরকম। আমরা এখানে ডুপ্লিকেট, এখানে আশেপাশে বাড়িগুলো সবাই জানে, সবাই মাংস নিয়ে গেল, সবাই খাচ্ছে। কত দাম আপনারা রেখেছেন? এইখানে আছে 800 টাকা, ওরাও 800 টাকায় বেচে, আমরা বলে 700 বেচতেছি, ওইটাই বলতেছি। আমাদেরকে আসছে আজকে, ওরা ওদের অসুবিধা হচ্ছে, আমরা মাল বেচতেছি কম দামে বলে বেচতেছি, আমাদেরকে ব্যবসা করতে দিবা না, এইটাই বলে। কিন্তু একটা অভিযোগও করছে। না না, ছাগলের মাংস, এখানে ছাগলের কোনো উল্টাপাল্টা মাংস কাটেনি, সবাই আশেপাশে দোকানগুলো সবাই দেখে, বাড়ির পাশের বাড়িগুলোও দেখতেছি, এখানে উল্টাপাল্টা মাংসের কোনো কাটেনি। আপনি কোন জায়গায় বসছেন? রাজবাড়ি ক্লাব। কোথা থেকে এসেছেন আপনি? আমরা এই যে বাসি দমনি বাসি। কি নাম আপনার? আমার নাম শহীদ। শহীদ কি টাইটেল কি? ইসলাম। রাজাডাঙ্গায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল স্থানীয়রা। ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রাজাডাঙ্গার চেলের পাড়ায় এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আলিউল হকের ঘরে হঠাৎই ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে আগুন ধরে যায়। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ঘরটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি সম্পর্কে স্থানীয় হাফিজুল হক জানান, মিটার বক্স থেকেই আগুন লেগেছিল। মুহূর্তের মধ্যেই আগুনে ঘর ছারখার হয়ে যায়। তবে স্থানীয় মানুষের দ্রুত উদ্যোগে আগুন নেভানো সম্ভব হয়, ফলে পাশের অন্যান্য ঘরবাড়ি রক্ষা পায়। খবর পেয়ে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে আগুনের উৎস স্থানটি নিরাপদে সরিয়ে রাখেন। কালীপুজো মানেই বিভিন্ন পুজো মণ্ডপে ভূতের শো, আর সেই ভূতের শোকে কেন্দ্র করেই অলিতে গলিতে ছেলেমেয়েরা মেতে উঠেছে ভূতের সাজে। কোথাও জম্বি, কোথাও আবার সাহেব ভূত। মেকআপ, কস্টিউম আর আলো আধারিতে তৈরি হচ্ছে গা ছমছমে পরিবেশ। ক্লাবগুলোর থিম ভূতমহল। দর্শনার্থীদের জন্য থাকছে ভয়ঙ্কর ভূতের কুটির, ভুলভুলাইয়াও থাকছে। ঘন অন্ধকার, কুয়াশা আর শব্দ যেন একেবারে হরর সিনেমার আবহ তৈরি করেছে। স্থানীয়রা নিজেরাই করেছেন সেট ডিজাইন। ক্লাস 6। এবার তোমরা কি বানাচ্ছ? এবার বানাচ্ছি ভূতের বাড়ি। ভূতের বাড়ি কি কি থাকবে সেখানে? সেখানে থাকবে কালী ঠাকুর সাজবে, কেউ ভূতের বাড়ি মানে যেরকম হয় রান্নাঘর সবই থাকবে। ভূতের রান্নাঘর থাকবে? হ্যাঁ। তুমি কি সাজবে প্রতিবার? হ্যাঁ, আমি তো এবার প্রথম সাজতেছি। কি সাজবে? এবার আমি জাগনি জন্য সাজবো। প্রশিক্ষণ নিচ্ছ? হ্যাঁ।
কখন নিচ্ছেন? এই সন্ধ্যাবেলা করে। এখন কি করছেন? এখন এই যে কাজ করছি। আচ্ছা, কেন কি কাজ করতেছেন? এখন এই যে প্যান্ডেল বাস বান্ধাবান্ধি। মানে ভূত কেন, ভূতের বাংলো কেন বানাবে? এটা কি পুজো? মানে একটা কালী পূজা। কোন ক্লাব তোমাদের? টিএসপিসি। তোমার নাম কি? জয়দীপ রায়। দাদা, এই বছর আপনাদের থিম কি আর কিভাবে এই পুজো করছেন আপনারা? এটা এই বছর আমাদের থিম হচ্ছে কার্শিয়াং এর ডাউল। এটা আপনারা অনেক জায়গায় নাম শুনেছেন আর কি, এবং আমরা নিজেরাও ওখানে গিয়ে দেখে এসেছি যে কিভাবে কি হয় না হয়। তো ওই চার্চের আদলেই আমাদের এই প্রোগ্রামটা এবার, এবং এর জন্য আমাদের কাজও শুরু হয়ে গেছে। ওই যে কচি কাঁচা বাচ্চা সব দেখছেন, এরা অলরেডি ট্রেনিং শুরু করে দিয়েছে। এই জন্য মানে দাহুলের একদম হুবাহু আদল? একদম হুবাহু হবে। কবে থেকে উদ্বোধন হবে? এটা আমাদের উদ্বোধন হবে কালী পূজার দিনই উদ্বোধন হবে, কিন্তু শোটা কালী পূজার দিন হবে না, তারপরের দিন হবে, কারণ পুজো টুজোর ব্যাপার থাকে। প্রশিক্ষণ শুরু হয়েছে? হ্যাঁ, প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। এই যে বাচ্চা কাচ্চা দেখছেন, এরা সবাই চলে আসছে। মানে রোজ প্যান্ডেলে হচ্ছে প্রশিক্ষণ? রোজ। নাম আপনার? আমার নাম তপন কুমার চক্রবর্তী। কি দায়িত্ব? সম্পাদক। ক্লাবের নাম? ক্লাবের সম্পাদক, সংহতি সংঘ ও পাঠাগার। কালী পুজোর আগের দিন জমজমাট সাপ্তাহিক হাটবাজার মালবাজার মহকুমায়। আগামীকাল কালী পুজো, তার ঠিক আগের দিন মালবাজার মহকুমা জুড়ে চলছে সাপ্তাহিক হাট। পুজোর বাজারকে কেন্দ্র করে সকাল থেকেই হাটে ভিড় ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুজোর সময় চা বাগানগুলোতে বোনাস সংক্রান্ত সমস্যার কারণে বাজারে তেমন ক্রেতার দেখা মেলেনি। তবে কালী পুজোর বাজার কিছুটা হলেও সেই ঘাটতি পুষিয়ে দিয়েছে। মালবাজার, চালসা ও ওদলাবাড়ি প্রতিটি হাটেই ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজোর প্রস্তুতির জন্য ফুল, মাটির প্রদীপ, আতশবাজি, দশকর্মা ভাণ্ডার, সবজি, কাপড় এবং অন্যান্য জিনিসপত্রের দোকানে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। যত বেলা গড়িয়েছে ভিড় ততই বেড়েছে। হাটে নিরাপত্তা ব্যবস্থাও ছিল করা। প্রতিটি বাজারেই মোতায়েন ছিল পুলিশ বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। জমজমাট বাজারে খুশি ব্যবসায়ীরাও। बिक्री कैसा हो रहा है? बिक्री तो हो रहा है ठीक-ठाक, लेकिन जैसा होना चाहिए नहीं हो रहा है। तेल ज़्यादा महंगा होने की वजह से का प्रदीप जो है यह ज़्यादा बिक नहीं पा रहा है। और चल रहा है ठीक-ठाक। दीपावली है, साल में एक बार हो रहा है, तो थोड़ा सा बिकता ही है। पिछले साल से अच्छा है कि बुरा है? वो उसी ढंग का है, बराबर ही करता है। आपका नाम? कहाँ से आए आप? সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তের গাড়ি লক্ষ্য করে হামলা, শান্তি বিঘ্নের চক্রান্তের অভিযোগ বিজেপির। শনিবার দার্জিলিং এর সুখিয়া পোখরির কাছে মাছধুরা এলাকায় সাংসদ রাজু বিস্তের গাড়ির ওপর হামলার ঘটনা ঘটল। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছেন সাংসদ। তিনি লেখেন, আজ মাছধুরা এলাকায় আমার কনভয়ে কিছু অজ্ঞাত দুষ্কৃতী হামলা চালায়। যদিও তারা আমাকে লক্ষ্য করে হামলা করেছিল, মূল আঘাতটি পড়ে আমার পেছনে থাকা গাড়িতে। সাংসদের দাবি, এই হামলার সময়কাল অত্যন্ত সন্দেহজনক, কারণ অল্প কিছুদিন আগেই পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগের ঘোষণা হয়েছে। রাজু বিস্তের বক্তব্য, এই হামলার সময় এবং প্রেক্ষাপট খুবই তাৎপর্যপূর্ণ। এটা নিছক একটি আকস্মিক ঘটনা নয়, বরং পাহাড়ের শান্তি নষ্ট করার ষড়যন্ত্র। তিনি আরও লেখেন, যারা কলকাতার প্রতি অনুগত তারা যদি মনে করেন এই ধরনের হামলা আমাদের মনোবল দুর্বল করবে, তারা ভুল ভাবছেন। আমরা ভীত নই, বরং এই কাপুরুষোচিত আক্রমণ আমাদের মনোবল আরও দৃঢ় করেছে। সাংসদ হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ যারা শান্তি বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে তাদের আমি সতর্ক করছি, আমরা তোমাদের নোংরা চক্রান্ত সফল হতে দেব না। পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা কাজ চালিয়ে যাব এবং পৃথিবীর কোনো শক্তি আমাদের সেই পথ থেকে সরাতে পারবে না।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে হামলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। गर्दै रहेछौँ। धेरै नेताहरू आज घर बसेर फेसबुक मात्रै चलाउँदैछन्, तर हेर्नुहोस् आज साँझ अहिले 7:30-8 बजिसक्यो, यतिखेर पनि हामीहरूका कार्यकर्ता सपोर्टर सबै हामीहरू छौँ र यसरी नै हामीहरूको सेवाको कार्य जारी रहनेछ। यो ढुङ्गा आउँदै गर्छन् जाँदै गर्छन्, जो होगा देखा जाए। सर यस्तो पनि देखिँदैछ कि तपाईँ पहाड चढ्दाखेरि पहाडमा कतिजनाले असन्तुष्टि जनाएको जस्तो देखियो नि, यो जुन हमला भयो त्यसले सही मान्छेसँग नि हमेसा मान्छेलाई डर लाग्छ, विशेष गरेर नेतालाई, मान्छेलाई। र यहाँ पहाडमा जुन प्रकारको भ्रष्टाचार छ, जुन प्रकारको जनतालाई धोका दिएका छन्, जुन प्रकारको कमिसन चोरी छ है, जुन प्रकारका जनतालाई बोरामा हालेर बाँधेर राखेका छन्, जुन प्रकारको व्यापक रूपमा भ्रष्टाचार छ, जुन प्रकारको केन्द्र र राज्यको पैसाको गमन गरेका छन्, जुन प्रकारको आज नेताहरू ठुल्ठुला बिल्डिङमा बसेर पैसा कमाएका छन् है, जनताको खुन चुसेका छन्, स्वाभाविक रूपमा आज गाउँ गाउँ घुमेर म जसरी पानीको खुलस्त गर्दैछु, जसरी रोडका बारेमा जानकारी लिँदैछु, धेरैलाई डर लाग्दैछ होला। अब यो त सुरुवात मात्रै हो, अब हेर्दै जानुहोस् अगाडि अझै के हुन्छ। थ्याङ्क यू। এখন রবিবারের আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পুজো উপলক্ষে শহর জুড়ে বাড়তি নজরদারি, কালী পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হলো জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে। সবজির দাম নিয়ন্ত্রণে শহরের সবচেয়ে বড় বাজারে সদর মহকুমা শাসকের অভিযান। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।